আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার চ্যানেল একজন ঢাকায় থেকে বলছি। সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের বক্তব্যের বিষয় পড়াশোনা কেন করবেন, কেন করবেন না, এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। মূলত এর আগের দুই পর্বে আমি যে আলোচনা করেছিলাম, আজকে তৃতীয় পর্বের এই আলোচনাটা হবে একটু ভিন্নধর্মী। আমার এই বক্তব্যর বলার উদ্দেশ্য এবং এই পিছে কিছু প্রেক্ষাপট আমি শুরুতেই ব্যাখ্যা করতে চাচ্ছি। মূলত আমার এই বক্তব্যটা হচ্ছে যারা ঢাকায় স্থানীয় দুই জেনারেশন দিয়ে বসবাস করছেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তরুণদের উদ্দেশ্যে, যারা অনেক সময় দেখা যায় যে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং যারা একটা সময় বুঝতে পারেন না আসলে পড়াশোনা কেন করছেন, কী কারণে করছেন, তাদেরকে উদ্দেশ্য রেখে আমার এই বক্তব্য প্রকাশ করা। আমার এই বক্তব্যে যদি আপনাদের বিন্দুমাত্র যদি কিছু কাজে লাগে, তাতে আমার বক্তব্য সার্থক। মূলত আমি যে কারণে এই বক্তব্যগুলো দিচ্ছি তা হচ্ছে আপনাদেরকে একটি সঠিক মাধ্যম প্রদান করা। আমার অভিজ্ঞতা এবং আমার যে পরিস্থিতি আমি যে মোকাবেলা করেছি, তা থেকে যদি আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে তুলে ধরতে পারি, তার মাধ্যমে যদি আপনার উদ্দেশ্য ও লক্ষ্য যদি একটু সুন্দরভাবে আপনারা করতে পারেন, তাতে আমার বক্তব্য সার্থক হবে। তো মূল বক্তব্যে আসি। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমার প্রতিবাদের বিষয় হচ্ছে পড়াশোনা কেন করবেন এবং কেন করবেন না। আজকের এই বক্তব্যটা কয়েকটা অংশে বিভক্ত। শুরুতেই আমার এই বক্তব্যটা হচ্ছে যারা অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী অর্থাৎ এসএসসি পর্যন্ত তাদের উদ্দেশ্যে। এই বক্তব্যটা মূলত তাদের জন্য এবং তাদের পিতামাতা এবং অভিভাবকদের জন্য যারা বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছেন। আসলে একটা বাচ্চার কিন্তু মূল পড়াশোনাই শুরু হয় ক্লাস 8 থেকে। তার আগ পর্যন্ত আসলে দেখা যায় অনেকে মেধাবী থাকে বা অনেকে মধ্যম মানের থাকে বা অনেকে দেখা যায় পড়াশোনার সাথে তার ওইভাবে আসলে সে দেখা যায় যে একটু ব্যাক বেঞ্চার বা পিছনের ক্লাসের থাকে। কিন্তু ক্লাস 8-এর পর থেকে একটা বা অষ্টম শ্রেণীর পর থেকেই একটা মানুষের আসলে আসল পড়াশোনার ধাপটাই শুরু হয়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই একটা বাচ্চার বেসিক যে তার গঠন অর্থাৎ তার যে সাধারণ যে ক্রিয়াকলাপ এবং তার ভবিষ্যৎ মূলত এই ক্লাস থেকেই তার সূচিত হয়। তাই বাচ্চা যখন অষ্টম শ্রেণীতে পড়বে, আমি গার্জিয়ানদেরকে বলছি এবং যেসব বাচ্চারা যারা পড়াশোনা করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা অবশ্যই নিজের পড়াশোনার এবং লক্ষ্যের ব্যাপারে অবশ্যই ওই সময় থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। যদি বাচ্চারা না পারেন তবে গার্জিয়ানদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার বাচ্চাকে যদি আপনি চান একজন কর্মক্ষম এবং একজন দায়িত্বশীল সন্তান হিসেবে গড়ে তুলতে, তাহলে অবশ্যই ক্লাস 8 বা অষ্টম শ্রেণী থেকে তাকে আসলে আপনাকে একটা ভালো সুযোগ করে দিতে হবে। ওই সময়টাই আসলে বাচ্চার আসল সময়। আমি আমার অভিজ্ঞতায় অনেককে দেখেছি যে ক্লাস 8 পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ক্লাসে 8-এর পর দেখা গেছে যে বাচ্চার গার্জিয়ান তার প্রতি আসলে এতটাই কনফিডেন্ট ছিল যে যা আস্তে আস্তে তার উপর ওই পড়াশোনার হালটা ছেড়ে দেয় এবং যখন সে নবম শ্রেণীতে উঠে আস্তে আস্তে তার রেজাল্ট খারাপ হইতে থাকে এবং একটা সময় দেখা যায় যে সে তার যে প্রতিভা সেটা তার বিকশিত হতে গিয়েও এক সময় বাধাগ্রস্ত হয়। ঠিক তেমনি যে অনেক বাচ্চা যারা হচ্ছে মধ্যম মানের, কিন্তু অষ্টম শ্রেণীর পর দেখা যায় যে তার গার্জিয়ান বা তার আত্মোপলব্ধি থেকে সে যখন পড়াশোনার প্রতি মনোনিবেশ করে, তখন দেখা যায় যে আস্তে আস্তে তার রেজাল্ট অটোমেটিকলি ভালো হতে থাকে। এই বিষয়টার দিকে সবচেয়ে খেয়াল রাখতে হবে যে পড়াশোনাটা কেন করা হচ্ছে। এই বিষয়টা যদি একটা মানুষ যখন তার এইজে যখন বুঝতে পারবে, তখন তার লক্ষ্য পরিষ্কার করা খুব সহজ হবে। কারণ নবম থেকে একাদশ শ্রেণীতে বাচ্চারা অনেকে দেখা যায় সায়েন্স, অনেকে দেখা যায় কমার্স নেয়, অনেকে আর্টস নিয়ে পড়ে। তো বিষয়টা হচ্ছে যে আপনার ফিউচার প্ল্যানটা আপনার কিন্তু এই সাবজেক্ট নির্ধারণের উপর অনেকাংশেই নির্ভরশীল।
অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীর মধ্যে হচ্ছে তখন বেসিক গঠনের সময়, এবং নবম থেকে একাদশ শ্রেণীতে বাচ্চাটা যখন উঠবে তখন হচ্ছে তার লক্ষ্যের প্রথম যে সিঁড়িটা সেটাই তার পড়াশোনার উপর লক্ষ্য সাবজেক্ট, সে যে সাবজেক্ট নিয়ে পড়বে তার উপর দিয়ে নির্ধারিত হয়ে যায়। কারণ কেউ যদি দেখা যায় আর্টস নিল, বা কেউ সায়েন্স নিল, বা কেউ কমার্স নিল, এইটার সাবজেক্টটা যে বাছাই করলো এর মধ্যে তার একটা কারণ থাকতে হবে। আমাদের দেশে প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে অধিকাংশ সময় দেখা যায় যে দ্বাদশ শ্রেণীর পরে তারা আর, বা অনার্সে গ্র্যাজুয়েশন করার পর তারা ওই সায়েন্স রিলেটেড আর কোনো কাজ করতে পারে না। কারণ আমাদের এইখানে সায়েন্সের সুযোগ সুবিধা খুবই সীমিত। বাংলাদেশের কোনো রিসার্চ অর্গানাইজেশন নাই, বা সায়েন্সের আপনি ফিজিক্স কেমিস্ট্রির আপনি খুব স্পেশালিস্ট হইলেন, কিন্তু দেখা গেল যে বাংলাদেশের চাকরির সুযোগ খুব কম। তাই অষ্টম শ্রেণীতে বাচ্চাকে যদি আপনি যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে নিয়ে যাবেন, বাচ্চা যদি খুবই ব্রিলিয়ান্ট হয় এবং বাচ্চার প্রতি যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে বাচ্চাকে অবশ্যই সায়েন্সে পড়াবেন। না হলে কমার্স বা আর্টস তার জন্য অবশ্যই ভালো হবে যদি সে ওই লেভেলের মেধাবী না হয়। এর কারণটা হচ্ছে বাচ্চাটা যখন গ্র্যাজুয়েশন করবে তারপরে যদি তার মন মতো সাবজেক্টে সে যদি পড়তে না পারে, সে যদি পরবর্তী দেখা যায় কমার্সের রিলেটেড কোনো বিষয় চাকরিতে যায়, তো সারা জীবন দেখা যাবে যেহেতু তার পিছের ব্যাকগ্রাউন্ড সায়েন্সের ছিল না, কমার্সের ছিল না, যার কারণে সে এটা নিয়ে সাফার করবে। তাই আমার শুরুতেই বক্তব্য হচ্ছে যে অষ্টম শ্রেণীটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সময় হচ্ছে নিজেকে বেসিক স্ট্রাকচার করতে হবে, এবং নবম শ্রেণীতে ওঠার পর আপনার বাচ্চা যদি সায়েন্স নেয়, কথার কথা সে যদি এসএসসিতে রেজাল্ট না ভালো করে, আমাদের দেশে কিন্তু টেকনিক্যাল ডিপ্লোমার অনেক সাবজেক্ট আছে। আমাদের এখন এই ডিপ্লোমাগুলো কিন্তু অনেক কারিগরি বিশ্ববিদ্যালয় যেগুলোকে আমরা বলি, যেখান থেকে ডিপ্লোমা করা যায়, এগুলোর থেকে কিন্তু যারা বেরোচ্ছে তারা কিন্তু কর্মক্ষেত্রে তুলনামূলক যারা জেনারেল বিভাগ অর্থাৎ সাধারণ পড়াশোনা করছে তাদের থেকে কিন্তু অনেক সাকসেস। কারণ তারা পড়াশোনার মাঝখানে তাদের হাতে খড়ি হচ্ছে কারিগরি শিক্ষার সাথে, যার ফলে তাদের দক্ষতা, তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে, এবং এখান থেকে বেরিয়ে তারা যখন কর্মক্ষেত্রে চলে যাচ্ছে তারা খুব দ্রুত শুরুতেই তারা জয়েন করতেছে 25 থেকে 30,000 টাকার স্যালারিতে। অথচ একটা ছেলে যখন সে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে তার ক্যারিয়ার শুরু হয় 12,000 থেকে 15,000 টাকা, আবার তার এক্সপিরিয়েন্স লাগে। কথাটা এই জন্যই বলা যে নবম থেকে দশম শ্রেণীতে যদি কারো অনেক সময় দেখা যায় একাদশ শ্রেণীতে কারো যদি রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে সে যদি সায়েন্সের হয়ে থাকে তাকে বুঝতে হবে যে আমাকে আসলে কি করতে হবে। আমরা আসলে যেই কোনো কারণেই হোক না কেন লেখাপড়া করি, তার উদ্দেশ্য একটাই, হয় চাকরি করব নাহলে ব্যবসা করব। তাহলে আপনি যদি চাকরি করতে চান, চাকরি দুই ধরনের আছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি। সো আপনি যেটাই করেন না কেন, চাকরিতে ঢোকার আগেই যদি আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, আপনার জন্য চাকরির সেক্টরটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই জন্যই বলছিলাম যে একাদশ শ্রেণীতে আপনার খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আসলে যখন একাদশ শ্রেণীতে ওঠার পর আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি এটা আসলে কেন পড়তেছেন। আপনি কি চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন নাকি বিজনেস গ্র্যাজুয়েট হবেন? এই সাবজেক্টটা নিয়ে আপনি কি করবেনটা কি? আপনি কি এটা দিয়ে কোনো সরকারি চাকরি করবেন? আপনি যাই পড়াশোনা করবেন তার আপনার একটা অর্থনৈতিক গোল থাকতে হবে, নাহলে আপনার এই পড়াশোনা কোনো কাজে দিবে না। আপনার বাবা মা আপনার পিছিয়ে লাখ লাখ টাকা খরচ করবে, একটা সময় বাইরে গিয়ে আপনি পড়াশোনা শেষ করার পর আপনি যখন চাকরির জন্য মানুষের দরজা হন্য হয়ে ঘুরবেন, আপনি কিন্তু কোনো দাম পাবেন না। তাই যখন ইন্টারমিডিয়েটে আপনার যখন পড়াশোনা শুরু হবে এসএসসির পরে, আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে কেরিয়ারের দিকে যাচ্ছেন সেটা কি আপনার জন্য ফ্রুটফুল কিনা। অনেকে দেখা যায় পড়াশোনা না ভালো না হলেও রাজনীতির ব্যাপারে আগ্রহ থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আপনারা আর্টস নিয়ে পড়তে পারেন। আমার এক অভিজ্ঞতা, আমার এক বড় ভাই, উনি এখন অনেক বড় রাজনীতিবিদ। উনি ওনার রেজাল্ট ভালো ছিল, তা সত্ত্বেও উনি এসএসসি ইন্টারমিডিয়েট ঢাকা ইউনিভার্সিটিতে উনি
আর্টসের একটা সাবজেক্ট নিয়ে পড়েন এবং রাজনীতিতে যোগদান করেন, একটা পর্যায়ে দেখেন ওনার রাজনীতিতে উনি নিজেকে এত সুন্দরভাবে নিজেকে উন্নয়ন করতে পারেন এবং পরবর্তীতে উনি রাজনীতির মাধ্যমে এই রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে এখন একজন ব্যবসায়ী প্লাস একজন সফল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত। শুধু তাই না, সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা যখন ইন্টারমিডিয়েট থেকে যাবেন, যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু সুযোগ থাকে বেশি কমার্স বা অন্যান্য ফ্যাকাল্টির চাইতে আপনার দ্রুত সরকারি চাকরিতে ঢোকার, কারণ এই জায়গাগুলোতে অনেক গ্যাপ থাকে। অনেকে মনে করেন আর্টস একটা ফেলাস, আসলে মোটেই ফেলাস আপনার সাবজেক্ট না, কারণ বিসিএসে আর্টসের প্রচুর, যেমন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আর্টসের কিন্তু দাপট বেশি থাকে। তাই আপনাকে শুরুতেই আপনার লক্ষ্যটা বুঝে নিতে হবে। আপনি কেন এই পড়াশোনাটা করতেছেন, যখন আপনি একাদশ শ্রেণীর ছাত্র, সামনে আপনার ফিউচার কি হবে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এবং ওইভাবেই আপনাকে স্টেপ নিতে হবে, যাতে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন যেন আপনার পড়াশোনার পাশাপাশি ইনকামের রাস্তাটাও সুবন্দোবস্ত হয়ে যায়। এবার সর্বশেষ বলবো, যারা গ্র্যাজুয়েশন করবেন বা গ্র্যাজুয়েশনে আছেন, গ্র্যাজুয়েশন করছেন, তাদের প্রতি আমার একটাই বিনোদ যে গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনারা যে বিষয়ে পড়াশোনা করছেন সেটাকে আসলেই আপনার বাস্তবিক জীবনে কোনো কাজে দিবে কি না, সেটা যেই বিষয় হোক এটা আপনাকে মাথায় নিতে হবে। যদি এটা কাজে না দেয় তাহলে এর বিপরীতে কি করা যায় এবং কোন ব্যবস্থা নেওয়া যায়। কারণ আপনার বাবা মা আপনার পিছিয়ে যে টাকা পয়সা খরচ করছেন, আপনি যখনই গ্র্যাজুয়েশন শেষ করবেন বাসার থেকে প্রেশার আসবে যে তুমি কি করছো। তো মফস্বলের ছেলেরা কিন্তু শুরু থেকেই তারা গোল নিয়ে আসে যে তারা কি করবে, আর আমরা যারা ঢাকার ছেলেরা তারা অনার্স মাস্টার্স করার পর চিন্তা করি যে আমরা কি করব, কিন্তু যখনই আমরা এইসব নিয়ে আগাতে চাই আমরা দেখা যায় যে বিভিন্ন বাধার সম্মুখীন হই, কারণ আমাদের পিছনে আসলে ওই ধরনের কোনো মেন্টর বা অভিভাবক থাকে না। আর আমাদের যারা ঢাকার স্থানে অভিভাবকরা তারা শুধু পড়াশোনার জন্যই বাচ্চাকে পড়াশোনা করান, কিন্তু তার লক্ষ্য, তার গোল কি হবে সে বিষয়ে কিন্তু তাদের কোনো প্রকার আইডিয়া থাকে না, তথাকথিত স্রোতে তারা গা ভাসিয়ে দেন। তাই আমি আমার বক্তব্যের এইখানে স্পষ্টভাবে বলতে চাই, যারা গ্র্যাজুয়েশন করবেন, আপনি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করবেন সেটা দিয়ে কি আপনি চাকরি করতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন। আপনি যদি কোনো স্বনামধন্য ব্যবসায়ী ছেলে হন কোনো সমস্যা নেই, কারণ যারা ব্যবসায়ী ছেলে ফেলে তারা শুধুমাত্র পড়াশোনাটা করেই নাম কাওয়াস্তে যে কোনো মতে গ্র্যাজুয়েশন করবে বা ইন্টারমিডিয়েট পাস করবে, পুরান ঢাকায় যেটা হয় ব্যবসার প্রতিষ্ঠানে বসে যায়, এরপর আর তাদের পিছনে ফিরে তাকাতে হয় না। আজকাল অবশ্য বিবিএ এমবিএ করে এবং বিবিএ এমবিএ করে একটার জন্যই যাতে বাপের প্রতিষ্ঠানটা চালাতে পারে, কারণ সব কিছুই তার সেট করা থাকে। কিন্তু যারা মধ্যবিত্ত এবং যারা নিম্ন মধ্যবিত্ত, আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যখন পড়াশোনা করবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই পড়াশোনা শেষ করার পর আমি কিভাবে আমি চাকরিতে করব। স্ট্রাগলটা আপনি চাকরির লাইফে করবেন, স্ট্রাগলটা আপনি স্টুডেন্ট লাইফেই করেন। ওই সময় থেকে আপনার গোলটা আপনি সেট করে ফেলবেন যে আমি যে সাবজেক্টটা শেষ করব সেই শেষ করার আগে আমাকে চাকরির ব্যবস্থা থাকতে হবে যাতে আমি যে কোনো সময় ঢুকতে পারি। এক্ষেত্রে অনেকগুলো কাজের কথা বলতে পারি, যেমন স্টুডেন্ট লাইফে আমরা এখন তো অনেক অর্গানাইজেশনে বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব আছে, আপনি পার্ট টাইম জব করতে পারেন, বা অনেক বড় বড় অর্গানাইজেশনে আছে যেখানে আপনার দেখা যায় বিভিন্ন ফেয়ার হয়, আপনি সেই ফেয়ারে পার্টিসিপেট করতে পারেন। আপনি যখন পড়াশোনার আপনার যখন বন্ধ থাকবে, আপনার যখন পরীক্ষা নেই, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে যেটা আপনার গোল সেইখানে আপনি আপনার নিজের আইডিয়াগুলোকে আরও পরিশুদ্ধ করতে পারবেন, নিজের লক্ষ্যকে আপনি আরও উন্নত করতে পারবেন। আমি একটা জিনিস বলবো যে পড়াশোনাটা শুধু পড়াশোনার ক্ষেত্রেই থাকতে হবে না, এটাকে কাজে লাগতে হবে। কারণ একটা কথা আছে, গন্ধগত্য বিদ্যা পরহস্তে দন নহে বিদ্যা হলে প্রয়োজন। তাই শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভরশীল না থেকে আপনারা যখন পড়াশোনা করছেন গ্র্যাজুয়েশন থাকার অবস্থায় আপনারা অবশ্যই আপনার লক্ষ্যকে সুন্দরভাবে সেট করে ফেলতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কি করছেন, কেন করছেন, কি কারণে করছেন। আপনি যদি গোল সেট করতে না পারেন আপনি চাকরি জীবনে আপনার 2-3 বছরই যাবে অন্ধকারে ঘুরতে ঘুরতে আর সিভি ড্রপ করতে করতে। তাই গ্র্যাজুয়েশন থাকা অবস্থায় বিভিন্ন কোর্স, যদি আপনার পড়াশোনা কাজে না হয় বিভিন্ন ফ্রি কোর্স আছে, কোর্সের একটা কোর্স আছে সেখানে আপনি করতে পারেন, ইন্টারন্যাশনাল এটা খুব রেকগনাইজ। অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন কোর্স করায়, বা কোনো জায়গায় চাকরি করতে পারেন। স্টুডেন্টের এখন টিচিং প্রফেশনটা এটা নর্মাল বিষয়, আমি এটা নিয়ে যেটা কথা বলতে চাই না। আমি বলতে চাই আপনাদেরকে এমন কিছু কাজ করতে যেটা দিয়ে আপনি নিজের ফিউচারটা আগেই করতে পারবেন।
আমার কথাগুলো বলার উদ্দেশ্য যে একটাই, যে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যে বাস্তবতার সম্মুখীন হয়েছি, আপনাদেরকে সেখান থেকে সাবধান করে দেওয়া। আমার বক্তব্য যদি আপনার কিছুটা উপকার করে আমার, তাহলে আমার এই বক্তব্য সার্থক। আর আপনার লাইক, সাবস্ক্রাইব আমার কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।